বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাহি মাজারের দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া 7 বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 4:30টার দিকে মাজারঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত 8টার দিকে গোসল করতে দিঘিতে নামার সময় একটি কুমির তাকে টেনে পানির গভীরে নিয়ে যায়। শিশুটি চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে যোগ দেন। রাতভর খোঁজাখুঁজির পর ভোরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় সূত্র জানায়, নিহত ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর মেয়ে ছিল এবং মায়ের সঙ্গেই সেখানে বসবাস করত। হৃদয় বিদারক এই ঘটনার মাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হয়তো যেহেতু মেয়েটা মুসলমান, আমরা সরকারের ব্যবস্থা করব এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় গতকালকে তারাও এখানে পুলিশের তৎপরতা ছিল, উপস্থিত ছিলেন। আমরা অচিরে খান জাহানের মাজারে আগত বিদেশি দেশি বিদেশি মেহমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে কুমির রাখা যায় বা কুমিরকে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই যাতে আর দুর্ঘটনা না ঘটে। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষ ধীরে ধীরে ফিরছেন কর্মস্থলে। আর সেই সঙ্গে রাজধানী ফিরে পাচ্ছে তার চিরচেনা ব্যস্ত রূপ। সড়ক, রেল ও নৌপথে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে। আন্তজেলা বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটগুলোতে কয়েকদিনের তুলনায় যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে মানুষের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আগামী কয়েকদিনে ঢাকার কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের মধ্যেও দেখা যাচ্ছে নতুন উদ্যম ও ব্যস্ততা। অফিস পাড়া, ব্যবসা বাণিজ্য কেন্দ্র এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকায় মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। আর ট্রেনের সবকিছু ভালো ছিল, অতিরিক্ত যাত্রী ওইভাবে দেখা যায়নি। তবে ঈদের সিজন একটু বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। খুবই ভালো লাগছে আর কি। একসাথে সবাই ছিলাম, বাবা মা ভাই বোন সবাই একসাথে। টিকিট কাটা নিয়ে ঝামেলা, টিকিট পাওয়া যায় না, অগ্রিম টিকিট আগে শেষ হয়ে যায়, টিকিট কাটতে পারা যায় না। ভালো ছিল। নিরাপত্তা ব্যবস্থা কেমন? সবকিছুই মোটামুটি ভালো ছিল। ভালো, কোনো সমস্যা নেই। ভোগান্তির শিকার হয়েছে টিকিট নিতে গিয়ে? না, সঠিক সময় টিকিট পাইছি। যাত্রা অনেক ভালো হয়েছে, তবে জ্যাম ছিল, এসিতে ছিলাম তো জ্যামটা বুঝতে পারি নাই। ফরিদপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ 5 জন নিহত হয়েছেন। ভোররাত 3:45টার দিকে ভাঙা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে যশোরগামী একটি দ্রুত গতির প্রাইভেট কার একই লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 নারী ও 2 পুরুষ সহ 4 জনের মৃত্যু হয় এবং আহত হন এক শিশুসহ আরও 3 জন। পরে উদ্ধারকৃত আহতদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে 5-এ দাঁড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি সরিয়ে নেয়। শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া অব্যাহত আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। আজ সকাল থেকে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান ভবনের সামনে জড়ো হয়ে তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের পাশাপাশি বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যদের অবিলম্বে পদত্যাগের দাবি জানান। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান বিতর্কিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হওয়ায় ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের ঝুঁকি তৈরি হতে পারে। গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষার দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানান। শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী ব্যাংকের শাখাগুলোর সামনেও সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে কর্মসূচিকে ঘিরে মতিঝিল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরুতে নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচার দাবি করেন। আজকের শুনানিতে মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন নিহত রামিসার মা, বাবা, বোন, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা। এর আগে সাক্ষ্য গ্রহণে অংশ নিতে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ আশা করছে দ্রুত সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে। এদিকে রাজধানীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কোনো বক্তব্য বলা বা তা প্রচার না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন আদালত। পবিত্র ঈদুল আজহা শেষে সাভারের চামড়া শিল্প নগরীতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রবেশ করতে শুরু করেছে লবণযুক্ত কাঁচা চামড়া। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পর্যন্ত প্রায় 5,50,000 পশুর চামড়া শিল্প নগরীতে এসেছে। ট্যানারিগুলোতে এখন চলছে চামড়া বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি। ফলে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী চামড়া ক্রয় নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হয়েছে এবং ট্যানারি মালিকরা নির্ধারিত দাম অনুসরণ করেই চামড়া সংগ্রহ করেছেন। পাশাপাশি সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের অনেককেই প্রত্যাশিত লাভ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, সংগ্রহ, লবণ ও সংরক্ষণ ব্যয় বেড়ে গেলেও বাজারে কাঙ্ক্ষিত মূল্য মেলেনি। কাঁচামাল ভাঙতাছি, রক্তের মাল লাগাইছি, রক্তের মাল ভাঙতাছি। কোনো এগুলো নিয়ে অনেক লাট দিব, লাটের পর শৌখিন হবে। তাড়াহুড়া করে লাগাইছি, কোনো দিন লবণ লাগছে, কোনো দিন লাগেনি। এখন মনে করেন বছর অর্ডার, এটা ভাঙো, ভাঙ্গা লবণ সুন্দর করে আবার লাগাও। আমরা আশা করি এই শিল্পটা ঘুরে দাঁড়াবেন ইনশাল্লাহ। বাকিটা সরকারের মনোভাবের উপর বলা যাবে। রপ্তানি খাতকে দেয়া সরকারি প্রণোদনার উপর উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে দেশের রপ্তানিকারকদের মধ্যে। আসন্ন বাজেটে নগদ প্রণোদনার উপর বিদ্যমান 10% উৎসে কর বাড়িয়ে 20% করার প্রস্তাব রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকিং সংকটের মধ্যে উৎসে কর বাড়ানোর উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা। ব্যবসায়ীদের দাবি, এতে কার্যত দ্বৈত করের চাপ তৈরি হবে এবং প্রণোদনার সুফল কমে যাবে। বিজিএমইএ নেতারা বলছেন, একদিকে কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে করের বোঝা বাড়ানো হলে শিল্প খাত আরও চাপে পড়বে। চামড়া ও পাট খাতের উদ্যোক্তারাও প্রণোদনার উপর কর বৃদ্ধিকে ব্যবসা বান্ধব নয় বলে মন্তব্য করেছেন। ভোলার দক্ষিণ গঙ্গাপুর এলাকায় মায়ের কবরের পাশেই শায়িত হলেন দেশের বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বাদ জোহর ভোলা জেলা সরকারি হাই স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে কোরালিয়া গ্রামে তাকে দাফন করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন। 60-এর দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, 69-এর গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 83 বছর বয়সে সোমবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত স্থাপনা ভেঙে ফেলা কিংবা বিমানবন্দর থেকে তার নাম অপসারণ করা হলেও জনগণের হৃদয় ও দেশের ইতিহাস থেকে তাকে মুছে ফেলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার বিকেলে নরসিংদীর হাজীপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বিজি রশিদ নশের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
ভালোবাসা উনি তো মানুষের হৃদয়ের মধ্যে আছেন নাকি, হৃদয়ের মনি কোথায় আছেন? এই তার মুরাল ভেঙে ফেললে এবং এয়ারপোর্টের নাম, যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মুছে ফেলছে কি, মুছে ফেললে কি জনগণের মন থেকে জিয়া রহমানের নাম কি মুছে গেছে? বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিয়া রহমানের মুরাল ভেঙে ফেলছে, বিভিন্ন নাম মুছে ফেলছে। তো নাম মুছে ফেললে কি হয়? শেখ মুজিবের নাম তো সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই মানুষের মানে একবারে বাড়ি ঘরে গ্রামে গঞ্জে মুরাল সাপোর্ট ছিল, দিয়ে কোনো লাভ হয়েছে? মানুষের মনের মধ্যে যে নাম থাকে সেই নাম কি আপনারা মানে যদি মুরাল ভেঙে ফেলে নাম মুছে ফেলার চেষ্টা করা হবে? অন্তরের মধ্যে যে নাম আছে সে নাম যাবে, সে মুছে যাবে এটা? সাতক্ষীরার শ্যামনগরে সুশাসনে জনগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সফিরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। এনজিএফ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার নির্বাহী পরিচালক ডাক্তার এস.এম. হক। বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার পাবলিক রিলেশন অফিসার ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক জবাবদিহিতা এবং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছরের ভেতর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে বলে মন্তব্য করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি। সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহনে কৃষক দলের কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এ.জি.এস. হানিফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামতি ব্রিজ স্বপন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জিনা মিয়া সহ অন্যান্যরা। পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষেও কাটেনি ঈদের আমেজ। তীব্র তাপদাহ উপেক্ষা করেই রাজধানী ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে নানা বয়সী মানুষের। বিশেষ করে সাভার ও আশুলিয়ার থিম পার্কগুলোতে এখনও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। চলতি মৌসুমের প্রচণ্ড তাপদাহের মধ্যে অনেকেই খুঁজে ফিরছেন কিছুটা স্বস্তি ও প্রশান্তি। আর তাই গরম থেকে বাঁচতে ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউ আর ঠান্ডা পানির জলকেলিতে মেতে উঠেছেন দর্শনার্থীরা। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও জাতির গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নরসিংদীর রায়পুরায় তার একটি মুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মুরালটি উদ্বোধন করেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর ও সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল সহ অন্যান্যরা। চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 12টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার সকালে হালিশহরের আই ব্লকের 4 নম্বর লেনের একটি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের উৎপত্তি হয়, দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সকালে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে অন্তত 12টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিতভাবে জানা যাবে।